এই যে 1 নম্বর অঙ্কটা, এখানে ওনারা বলেছে যে স্মার্ট রাইজিং লিমিটেড মেক্স প্যারাগ্লিডার ফর সেলস থ্রু দ্য স্ট্রাকচার। যাই হোক, এটা এখানে ওনারা আমাদেরকে অ্যাক্টিভিটি রেট গুলো দিয়ে দিয়েছে, এখানে 1 2 3 4টা অ্যাক্টিভিটি রেট। আর এখানে আমাদেরকে ওনারা বলেছে যে বিভিন্ন ধরনের 2টা প্রোডাক্টের অ্যাক্টিভিটি গুলো দিয়ে দিয়েছে, এখানে 2টা প্রোডাক্টের অ্যাক্টিভিটি গুলো আমরা এখানে দেখতে পাচ্ছি। আচ্ছা, তুমি খেয়াল করো, এটা হচ্ছে অ্যাক্টিভিটি রেট আর এগুলো হচ্ছে অ্যাক্টিভিটি, প্রত্যেকের অ্যাক্টিভিটি। আর এখানে ওনারা ডাইরেক্ট লেবার আচ্ছা বের করার সুযোগ দিয়েছে, যাতে আমরা ইউনিটের সঙ্গে গুণ করে লেবারটা আওয়ারটা বের করতে পারি। আর সেলিং প্রাইস পার গ্লিডার বলে দিয়েছে, এখানে প্রত্যেকটার সেলিং প্রাইসটা দেওয়া আছে এখানে, যাতে আমরা বিক্রয়টা বের করতে পারি। বিক্রয়টা বের করলে আমাদের প্রফিটটা বের করতে পারবো। আর এখানে তো ডাইরেক্ট ম্যাটেরিয়াল কস্ট পার গ্লিডারটা দিয়ে দিয়েছে, ম্যাটেরিয়াল কস্ট। আর নিচে আছে লেবার কস্টের রেট। ওনারা প্রশ্নের মধ্যে বলছে ইউজিং দ্য কোম্পানিজ অ্যাক্টিভিটি বেসড কস্ট সিস্টেম। অ্যাক্টিভিটি বেসড কস্টিং সিস্টেম ব্যবহার করে কম্পিউট দ্য কাস্টমার্স মার্জিন। মার্জিন মানে প্রফিট, কাস্টমার্স মার্জিন মানে হচ্ছে প্রফিট অফ বিগ স্কাই আউটফিটার্স। তো এই হচ্ছে আমাদের মূল কোশ্চেন। তুমি যদি এখন এই কোশ্চেনটা সলভ করতে চাও, তাহলে তোমার প্রথম কাজ হলো এই যে ওভারহেড গুলো রয়েছে তোমাদের সাপোর্টিং ডাইরেক্ট লেবার কস্ট, আদার প্রসেসিং কস্ট, কাস্টমার ডিজাইন প্রসেসিং আর কাস্টমার সার্ভিস, এই যে খরচগুলো রয়েছে এই খরচগুলো 2 ডিপার্টমেন্টের মধ্যে অ্যালোকেশন করা আন্ডার এবিসি সিস্টেম। এই কাজটা তোমাকে সবার আগে করে নিতে হবে যদি তুমি ওই মার্জিনটা বের করতে চাও। যদি মার্জিনটা বের বা প্রফিটটা যদি বের করতে চাও, ম্যাটেরিয়াল কস্ট রয়েছে, লেবার কস্ট রয়েছে, শুধু ওভারহেড কস্ট লাগবে। আর এই ওভারহেড কস্টটা যদি তুমি বের করতে চাও, তো এই হচ্ছে 4টা ওভারহেড। এই 4টা ওভারহেড বের করার জন্য তোমার এখানে অ্যাক্টিভিটি রেট দেওয়া আর এখানে দেওয়া আছে অ্যাক্টিভিটি। তাই তোমার প্রথম কাজ হচ্ছে এবিসি মেথডে তোমার অ্যাক্টিভিটিটা বের করা, ওভারহেডটা বের করা। তাহলে চলো আমরা সর্বপ্রথম যে অঙ্কটা করবো, এই অঙ্কটা করার জন্য সর্বপ্রথম যে কাজটা আমরা করবো সেটা হচ্ছে ক্যালকুলেশন অফ তুমি আমার সাথে সাথে করে নাও। জি স্যার। Calculation of factory overhead under activity based costing system. এখানে কাজটা করার জন্য আমাদের এখানে 2 ধরনের প্রোডাক্ট রয়েছে, তাই আমি 2টা প্রোডাক্টের জন্য আলাদা আলাদা করে আচ্ছা ঠিক আছে, এটা একটু আরো বেশি বলি। অ্যাক্টিভিটি আর অ্যাক্টিভিটি রেট গুলো কি লেখার দরকার আছে? অ্যাক্টিভিটি রেট ওভারহেড, অ্যাক্টিভিটি রেট ওভারহেড, 2টা প্রোডাক্টের জন্য 4টা খরচ। তাহলে 4টা প্রত্যেক অ্যাক্টিভিটি রেট দিয়ে এখানে গুণ করে দেখাই দেয়, সেটাই ভালো হবে, তাই না? হ্যাঁ স্যার। এইখানে সাইডে গুণ করে দেখাই দেয়, সেটাই ভালো হবে দেখতে। হ্যাঁ, ওই আলাদাভাবে অ্যাক্টিভিটি রেট করার দরকার নেই। এটা পার্টিকুলারস। আর প্রোডাক্টের নাম যেন কি ছিল? প্রোডাক্টের নাম ছিল একটা হচ্ছে স্ট্যান্ডার্ড মডেল আর একটা হচ্ছে কাস্টমার ডিজাইন। স্ট্যান্ডার্ড মডেল এবং কাস্টমার ডিজাইন। আচ্ছা, দেখো এবার তুমি এখানে খরচগুলোর মধ্যে কি কি ছিল? প্রথমে নাম্বার অফ গ্লিডার্স, না এটা তো প্রোডাকশন ইউনিট, এটা আমাদের পরে কাজে লাগবে। নাম্বার অফ, এটা তো অ্যাক্টিভিটি। এই যে খরচ সাপোর্টিং ডাইরেক্ট লেবার কস্ট, সাপোর্টিং ডাইরেক্ট লেবার কস্ট, এটা আমরা প্রথমে লিখবো 25। এই রেটটা কিন্তু 25 টাকা করে ডাইরেক্ট লেবার কস্ট। চলো আমরা প্রথম খরচটার নাম লিখি সাপোর্টিং ডাইরেক্ট লেবার কস্ট। সাপোর্টিং ডাইরেক্ট লেবার কস্টের রেটটা হচ্ছে, আমি এখানে রেটটা লিখে দিলাম, at the rate of টাকা
25 পার ডাইরেক্ট লেবার আওয়ার। আচ্ছা 25, তাহলে এখন এই 25 এর সঙ্গে আমি যদি এখন স্ট্যান্ডার্ড মডেলের যাই, দেখো তো লেবার আওয়ারটা, স্ট্যান্ডার্ড মডেলের লেবার আওয়ারটা ওনারা কিন্তু বলেছে এটা কিন্তু পার লেবার আওয়ার। লেবার আওয়ারটা তুমি দেখো তো, এর লেবার আওয়ারটা হচ্ছে ডাইরেক্ট লেবার আওয়ার হচ্ছে পার গ্লিডার, প্রতিটাতে হচ্ছে 25.25 করে, আর এর মোট নাম্বার অফ গ্লিডার হচ্ছে 20। তুমি একটু দেখো তো খেয়াল করে, এখানে হবে 20 ইন্টু 510 হচ্ছে 25.5। আচ্ছা এটা হচ্ছে তোমার টোটাল আওয়ার। একটা গ্লিডারের জন্য 25.5 আওয়ার লাগে, তাহলে 20টা গ্লিডারের জন্য কত আওয়ার লাগবে? এটা হচ্ছে আওয়ার। আর এটার সঙ্গে আমরা গুণ করবো হচ্ছে 25, এটার সঙ্গে আমরা গুণ করবো হচ্ছে আমাদের রেটটা যে প্রতি ঘন্টা 25। দেখো তো স্নেহা, তুমি এই জিনিসটা বুঝছো কিনা? দেখো তো তুমি এই লাইনটা বুঝছো কিনা, এই লাইন যে লাইনটা এখন আমি করলাম। স্যার কোশ্চেনটা দেখে আবার একটু বলবেন, মানে এই যে 25 দেখো, টাকা। এই যে দেখো এখানে বলছে ডাইরেক্ট লেবার আওয়ার পার গ্লিডারের 25.50। তার মানে এক একটা গ্লিডার বানাতে তার মোট 25.5 লেবার আওয়ার লাগে, কিন্তু সে তো মোট গ্লিডার বানিয়েছে 20টা, তাই না? তাহলে 20টা গ্লিডারের জন্য তার মোট কত ঘন্টা লাগবে? তাহলে এই 25.5 গুণ 20, একটা জি, গ্লিডারের জন্য তার 25.5 ঘন্টা সময় লাগে। তাহলে 20টা বানাতে তার কত সময় লাগবে? তাহলে 25.5 গুণ 20 সেটাই করেছি। এটা হচ্ছে মোট হ্যাঁ, স্যার। ঘন্টা, এটা হচ্ছে মোট ঘন্টা। আর প্রতি ঘন্টার জন্য রেট হচ্ছে 25 টাকা, দেখছো? জি স্যার, তাহলে আসে 10,200। 10,200। আচ্ছা এবার কাস্টমার ডিজাইন দেখো তো, কাস্টমার ডিজাইনে এখানে ওরা বলেছে প্রতি গ্লিডারের জন্য আওয়ার লাগে 27 ঘন্টা। প্রতি গ্লিডারের জন্য এর সময় লাগে 27 ঘন্টা, আর এর মোট উৎপাদন হয়েছে তিনটা গ্লিডার। তাহলে 27 গুণ 3, এটা হবে 27 গুণ 3। এটা হচ্ছে লেবার আওয়ার, এটা হচ্ছে লেবার আওয়ার। আর এর সঙ্গে গুণ হবে 25, তাই না? এটার নাম হচ্ছে রেট 25। জি স্যার, তাহলে এখানে কত আসে? এখানে আসে 3025। কত? 2025 2025 এটা স্যার। না স্যার, 2025। ঠিক আছে। সাপোর্টিং ডাইরেক্ট লেবার কস্টের পর এর পরে দেখো আমাদের আরেকটা আছে, পরের খরচটা দেখো, এটা হচ্ছে তোমার অর্ডারিং প্রসেস কস্ট। এই যে অর্ডারিং প্রসেস কস্ট, দেখেছো 2 নাম্বার ওনারা দিয়ে দিচ্ছে অ্যাক্টিভিটি কস্ট পুলের মধ্যে। অর্ডার কস্ট, অর্ডার প্রসেসিং কস্ট, অর্ডার প্রসেসিং কস্ট। আচ্ছা এর অ্যাক্টিভিটি রেটটা কত সেটা দেওয়া আছে কোশ্চেনে। দেখো এর অ্যাক্টিভিটি রেটটা প্রশ্নের মধ্যে দেওয়া আছে। অর্ডার প্রসেসিং কস্ট দেওয়া আছে 280 টাকা পার অর্ডার। 280 টাকা পার অর্ডার, দেখছো? তাহলে টাকা 280। আচ্ছা এটা হচ্ছে বলছে প্রতি অর্ডারে টাকা 280, কিন্তু প্রতি অর্ডারে, দেখছো? তাহলে জি দেখো, স্যার। আমাদের কিন্তু এখানে নাম্বার অফ অর্ডার এর একটা এর তিনটা, নাম্বার অফ অর্ডার এর হচ্ছে একটা এর হচ্ছে তিনটা, খেয়াল করেছো? তাহলে স্ট্যান্ডার্ড মডেলে একটা অর্ডার আর কাস্টমার ডিজাইনের তিনটা অর্ডার। তাহলে এদের রেটটা হচ্ছে আমি যে লিখে দিয়েছি 280। তাহলে এখানে খরচটা হবে 280 গুণ 1, 280 গুণ 1 সমান সমান যেটা হয়, আর এটার হবে 280 গুণ 3, কোন 3? 840। পরেরটা 440, 840 আর এটা 280। 280। ও sorry, এটা হচ্ছে 280, এটা 280, আর ওটা হচ্ছে 840। আচ্ছা এরপরে দেখো
অর্ডার প্রসেসিং কস্টের পর কাস্টমার ডিজাইন প্রসেসিং কস্ট, পরের কস্ট হচ্ছে কাস্টমার ডিজাইন প্রসেসিং কস্ট। তাহলে কাস্টমার ডিজাইন প্রসেসিং কস্টের মধ্যে আমাদের রেটটা কত ছিল একটু দেখে নিন। 185। 185 রেটটা ছিল। আর এই 185 রেটটা ছিল হচ্ছে তোমার পার কাস্টমার ডিজাইন। পার কাস্টমার ডিজাইন তুমি দেখো এখানে কাস্টমার ডিজাইনটা কোথায় আছে, এই যে নাম্বার অফ কাস্টমার ডিজাইন এর কিন্তু শূন্য। স্ট্যান্ডার্ড মডেলের কোনো কাস্টমার ডিজাইন নাই, সো এটা পাবে না, কিন্তু এর হচ্ছে 3টা, দেখছো? তাহলে এর ক্ষেত্রে শূন্য হবে এটা, জি স্যার। আর এর ক্ষেত্রে হচ্ছে 3টা, তাই না? জি স্যার। 3 ইন্টু 185, জি স্যার। 555। 555, এই তো? জি স্যার। আচ্ছা, হয়ে গেল। এরপরে আসো কাস্টমার ডিজাইনের পর কাস্টমার সার্ভিস 380 টাকা পার কাস্টমার। এবার হচ্ছে কাস্টমার সার্ভিস কস্ট। কাস্টমার সার্ভিস কস্ট হচ্ছে 380 টাকা। 380 টাকা। তুমি দেখো এখানে বলছো ওনারা 380 টাকা পার কাস্টমার, 380 টাকা পার কাস্টমার। তাহলে এখন তুমি বলো আমাদের এখানে স্ট্যান্ডার্ড মডেল হচ্ছে আমাদের একজন কাস্টমার, আর কাস্টমার ডিজাইনটা হচ্ছে আরেকজন কাস্টমার, কি ঠিক আছে? জি স্যার। তাহলে তাহলে দেখা যাচ্ছে আমাদের এখানে খরচটা হবে দুজনেরই সমান অ্যামাউন্ট হবে, অর্থাৎ 380 টাকা করে। প্রত্যেক কাস্টমারের জন্য একটা করে 380 করে। তাহলে এবার আমরা আমাদের টোটাল ওভারহেডটা পেয়ে গেলাম। টোটাল ওভারহেড কস্ট দেখো তাহলে যোগ করলে কত হয়? স্যার প্রথমটা হয় 10,860। আর এরপরেরটা 3,800। আমরা আমাদের টোটাল ওভারহেড কস্টটা পেয়ে গেলাম। এবার আমরা ইচ্ছা করলে আমাদের প্রফিট বের করতে পারি। কাস্টমার মার্জিন যেটাকে ওনারা বলেছে যে ক্যালকুলেশন কাস্টমার মার্জিন, এই যে কম্পিউট দ্য কাস্টমার্স মার্জিন, এই কাস্টমার্স মার্জিন বা প্রফিট একই কথা, মনে রাখবো মার্জিন বা প্রফিট একই কথা। তাহলে এবার আমরা ওয়ার্কিং করব, ক্যালকুলেশন করব। ক্যালকুলেশন অফ কাস্টমার মার্জিন, ওনারা যে সাউন্ডটা ব্যবহার করবে, ওনারা যে ল্যাঙ্গুয়েজটা ব্যবহার করবে, আমরাও সেই ল্যাঙ্গুয়েজটা ব্যবহার করব। এবার ক্যালকুলেশন অফ কাস্টমার মার্জিন। আচ্ছা, এটা ব্যবহার করতে গিয়ে আমরা এখন যে টেবিলটা করব, এখানে আমি ইচ্ছা করলে সেলটা আগে রাখতে পারি, আবার সবার শেষেও রাখতে পারি। সুভাষ কতদিন প্রশ্ন করছিল যে আমরা কি শুরুতে সেলস লিখে করব নাকি আমরা শেষে সেলস দিয়ে করব, তোমাদের ইচ্ছা। তুমি যদি শুরুতে সেলস লিখতে চাও লিখতে পারবে। তো এটার জন্য দেখো আমি কিভাবে সুভাষ তো না স্যার। সুভাষ কেউ আসে উনি এখনো অফিসে, সেটা বললো। কাস্টমার মার্জিন বের করতে গেলে দেখো এটা হচ্ছে পার্টিকুলার, এটা হচ্ছে পার্টিকুলার, ওই যে একটা ইনার একটা আউটার প্রত্যেকের জন্য। আচ্ছা। এই যে দেখো 2 ভাগ করে ফেলছি, এটা একটার জন্য
এটাকে 2 ভাগ করে ফেলছি, এটা আরেকটার জন্য, বুঝছো? জি স্যার। আমি সেলটাকে আগে লিখে লিখবো, এই জন্য ঘরটা এরকম করলাম। এটা পার্টিকুলার, আর এটা হচ্ছে স্ট্যান্ডার্ড মডেল, ওটা হচ্ছে কাস্টমার ডিজাইন। টাকা টাকা ঘটানো হয়ে গেছে স্নেহা? জি স্যার, জি স্যার, রেডি আমি। দেখো আমরা প্রথমে লিখে দিতে পারি সেলস, আর সেলসটার জন্য দেখো ওনারা 2টা রেট দিয়ে দিয়েছে। প্রশ্নের মধ্যে দেখো এই যে সেলস হচ্ছে একজনের হচ্ছে 585 টাকা হয়, এই যে একটা হচ্ছে 1900 টাকা পার ব্লিডার্স, আর এই হচ্ছে 2500 টাকা পার ব্লিডার্স। দেখছো, একজনের হচ্ছে 1900 টাকা পার ব্লিডার্স, আর একজন হচ্ছে 2500 টাকা পার ব্লিডার্স। আর এর ব্লিডার্স এর সংখ্যা হচ্ছে 20টা, এর হচ্ছে 3টা। তাহলে 1900 গুণ 20 আর 2500 গুণ 3, এইভাবে লিখবো আমরা সেলস। দেখো ব্র্যাকেট লেখা দিই, 1500 গুণ হচ্ছে কত জানো, ওর জন্য কয়টা ব্লিডার্স? 20টা। 20। আর ওর হচ্ছে 1900, সরি, এর 1900 গুণ 20, আর ওর হচ্ছে 2500 গুণ হচ্ছে 3, 2500 গুণ হচ্ছে 3। এইভাবে আমরা আমাদের সেলটা এইভাবে ওয়ার্কিং করে দেখাতে পারি। 2500 গুণ 3 কিভাবে হলো, এই যে 2500 হচ্ছে 3টা গ্লিডার, দেখছো? তাহলে দেখো তো আমাদের সেলসটা কার কত আসে, দুজনের ঘরে লিখে দেই। প্রথম জনের ঘরে কত আসে, কত স্নেহা? 38000। 8000। আর এরটা কত হয়? 7500। 7500। এবার আমরা এখান থেকে লেস করে দিব কস্ট অফ গুডস সোল্ড। কস্ট অফ গুডস সোল্ড আমরা এখান থেকে লেস করে দেবো সেলস থেকে। এখন কস্ট অফ গুডস সোল্ড এর আন্ডারে কি কি বসবে? কস্ট অফ গুডস সোল্ড এর আন্ডারে বসবে প্রথমে ম্যাটেরিয়াল। দেখো তো আমাদের ম্যাটেরিয়ালের রেটটা কত, আমাদের ম্যাটেরিয়ালের রেটটা বলে দিয়েছে ওনারা, এই যে ম্যাটেরিয়াল, ডাইরেক্ট ম্যাটেরিয়াল কস্ট, এর 565 করে প্রতি ব্লিডার, আর এর 635 করে প্রতি ব্লিডার। তাহলে 565 গুণ 20, 565 গুণ 20 হবে প্রথমটার, আর পরেরটার হচ্ছে 635 গুণ 3, 635 গুণ 3। দেখো আমরা কিভাবে বের করছি, এখানে গুণ করে এখানে দেখা দিচ্ছি। তাহলে স্ট্যান্ডার্ডটা প্রথমটা প্রথমে লিখি। দেখো এটা ম্যাটেরিয়াল কস্টটা কত হয়, 565 গুণ 20, 11300। 11300। এর হবে 11300, আর এর 1905। 1905। আচ্ছা, এরপর আমরা লিখবো লেবার কস্ট। আর লেবার কস্টটা বের করার সময় আমরা লেবার আওয়ারটা কিন্তু আমরা আগে একবার বের করেছিলাম। ওই যে 20 গুণ 25.5, 20 গুণ 25.5 কত হয় স্নেহা? 20 গুণ 25.5 দেখো তো লেবার আওয়ার।
20 গুণ 510 25, তাহলে এর লেবার আওয়ারটা ছিল 510। এর সঙ্গে আমরা রেটটা গুণ করবো একটু পরেই। আর ওর আওয়ারটা কত ছিল দেখো, এর আওয়ারটা ছিল হচ্ছে তোমার 27 গুণ 3, 27 গুণ 3, 81 27 গুণ 3 এর ছিল 81 ঘন্টা। তাহলে 81 গুণ হচ্ছে এর রেটটা। এখন আমরা লেবার আওয়ার রেটটা ব্যবহার করব। এবার আমরা লেবার আওয়ার রেটটা ব্যবহার করবো। দেখো আমাদের লেবার আওয়ার রেটটা এই যে এখানে ডাইরেক্ট লেবার কস্ট হচ্ছে 20 টাকা করে পার আওয়ার, দেখছো 20 টাকা করে। এবার আমরা এই লেবার আওয়ারের সঙ্গে 20 গুণ করবো। প্রথমটাতে গুণ করব 20, এটাতেও গুণ করব 20। স্নেহা, তুমি এই লেবার কস্টটা বের করাটা বুঝছো? জি স্যার আগে থেকে লেবারটা বের করা ছিল লেবার আওয়ার, আর রেটটা নিচে দেওয়া ছিল। তাহলে দেখো তো আমাদের লেবার কস্ট কত কত হলো প্রথমটা। 10,200 আর এরটা কত হয়? 1,620 এবার আমরা লিখবো ওভারহেড। তুমি চাইলে না স্নেহা, এই যে ওভারহেডটা যখন আমি লিখলাম, এই ওভারহেডের এই ক্যালকুলেশনটা এখানে করেও তুমি ওভারহেডটা দেখাতে পারতো। তো সেটা বেশি ঝামেলা হতো বলে আমরা ওভারহেডটা এখানে বের করে নিয়েছি আলাদা। এবার এই অ্যামাউন্টটা ডাইরেক্ট এখানে বসাই দিব, বুঝছো? ওভারহেড লিখে আমরা এই অ্যামাউন্টটা যেখানে বসাই দিলাম 10,860, আর এটা বসাই দিলাম 3,800। দেখছো স্নেহা? আর তা না হলে ওভারহেড লিখে কলম দিয়ে এই ওভারহেড গুলো এখন আবার এখানে বসাতে হতো, প্রত্যেকটা 1টা 2টা 3টা 4টা ওভারহেড এখানে বের করতে হতো। তাহলে এই টেবিলটা বড় হতো, এটা হতো না। বুঝছো স্নেহা আমি কি বলছি? ওভারহেড লিখে কলম দিয়ে প্রত্যেকটা ওভারহেডের নাম লিখে লিখে ক্যালকুলেশন করে দুজনের ঘরে বসাতে হতো। তাহলে এই ওভারহেডটা এখানেই বড় হতো, তাহলে আর এই ছকটা করা লাগতো না। কিন্তু আমরা যদি আলাদাভাবে ওভারহেডটা বের করে নেই, তাহলে এখানে এসে আমরা খালি ওভারহেডটা বসাই দিতে পারি ডাইরেক্ট। বুঝতে পেরেছো? জি স্যার সেই জন্য আমি ওখানে আলাদা করে নিয়েছি। তার নাহলে তুমি চাইলে একসঙ্গে এই টেবিলের মধ্যেও করতে পারো। জি স্যার বুঝতে পারছি। এবার দেখো আমাদের অ্যামাউন্টটা কত আসে। ওভারহেড 11,000 এটা হয় হ্যাঁ স্যার 32,360 আর এটার ফিগারটা কত আসে? 7,325 7,340, স্যার 325 25। এবার কিন্তু এটা বাদ দিয়ে দিলেই আমরা কিন্তু নেট প্রফিটটা পেয়ে যাব বা মার্জিনটা পেয়ে যাব। তাহলে আমরা কাস্টমার মার্জিনটা পেয়ে যাব। এখানে লিখে দেব কাস্টমার মার্জিন। কাস্টমার মার্জিন এই যে স্ট্যান্ডার্ড মডেলেরটা কত আসছে স্নেহা? স্যার আসছে হচ্ছে 5,640 5,640। আর এর কত আসে? 175 এই হচ্ছে আমাদের অ্যান্সার। তুমি কি স্নেহা অঙ্কটা বুঝছো? জি স্যার এই যে আমি জবাবটা দিলাম, যে তুমি কি বুঝতে পেরেছো? জি স্যার কোশ্চেন অ্যান্সারটা কমপ্লিট হয়ে গেল। চলো এবার আবার পরেরটাতে দেখি। আমি 3 নাম্বার ইউনিটের পার্ট বিটা দেখছিলাম। হ্যাঁ স্যার স্যার 2 নম্বর অঙ্কটা স্যার একটু চেক করে দিতেন হয়েছে নাকি। হ্যাঁ চলো 2 নাম্বারটা চেক করি। এটা হচ্ছে টার্গেট সেলস ইউনিট বের করতে বলছে, সেলস ইউনিট। আচ্ছা টোটাল টার্গেট সেলস ভ্যালু বের করতে বলছে।
আর টার্গেট কস্ট পার ইউনিট বের করতে বলছে, ঠিক আছে দেখি দাও। স্যার আপনার শরীর কি খারাপ লাগতেছে? না স্নেহা, একটু ঝিমঝিম লাগতেছে, গরম দুধ খেলাম অবশ্য। স্যার আপনি রেস্ট নেন না হয়? না না, আমি তো ঘুমাচ্ছিলাম, আমি তো ঘুম থেকেই উঠছি। তাহলে হঠাৎ করে এরকম লাগতেছে? ও, তোমার কাছে মনে হচ্ছে যে একটু একটু অন্যরকম? তাই না নাকি? স্যার, ওই যে বললেন ঝিমঝিম লাগতেছে। ও না, ঝিমঝিম মানে মানে ওই যে ঘুম থেকে উঠলে যেরকম ইয়েটা লাগে। তুমি কি 2 নাম্বারটা ছবি দিয়েছো আমাকে? হ্যাঁ হ্যাঁ স্যার, গ্রুপে ছবি দিছি 2 নাম্বারটা। আচ্ছা, টার্গেট সেলস ইউনিট বের করার জন্য তুমি ফিক্সড কস্ট প্লাস ডিজায়ার্ড প্রফিট বা টার্গেট প্রফিট ডিভাইডেড বাই সিএম পার ইউনিট, কিন্তু এই ডাটাগুলো কি তুমি রেডি করেছো? স্যার ডাটাগুলো দেয়া ছিল দেখে আমি রেডি করিনি, কিন্তু গিভেন দিয়ে ডাটাগুলো সেলিং রেডি প্রাইস পার করে। ইউনিট দেওয়া হচ্ছে 100 টাকা, ভেরিয়েবল কস্ট পার ইউনিট দেওয়া হচ্ছে 60 টাকা, তাহলে তোমার সিএম পার ইউনিট হবে হচ্ছে 40 টাকা। তোমার ফিক্সড কস্টটা হচ্ছে তোমার 18 লাখ। আচ্ছা, আমার টার্গেট প্রফিটটা কোথায় হচ্ছে 20%। ওই যে ইনভেস্টমেন্টের 20% টার্গেট প্রফিট, এটা তো একটু বের করে নিলে ভালো হতো, তাই না স্নেহা? জি স্যার। দেখি তুমি তারপরে কি করেছো। হ্যাঁ, ওটা 20% বের করেছো এখানে। এটা হলো ফিক্সড কস্ট, 20% আর সিএম পাইটা বিয়োগ করে। আচ্ছা ঠিক আছে, এখানে দেখাই দিচ্ছি, ভালো হয়েছে, হয়েছে হয়েছে 57,000 ইউনিটস পারছো, এটা এটা পারছো। আচ্ছা, বি নাম্বারে প্রশ্ন করেছিল আমাদেরকে টোটাল টার্গেট সেলস ভ্যালু। আচ্ছা, এটাকে শুধু সেলিং প্রাইস দিয়ে গুণ করে দিলেই হয়ে গেল, করে দিয়েছো 5,70,000 টাকা, হয়ে গেছে, এটা পারছো। এরপরেরটা রিকোয়ারমেন্ট সি। রিকোয়ারমেন্ট সি তে তোমাকে কি বের করতে বলছে? রিকোয়ারমেন্ট সি তে বের করতে বলছে টার্গেট কস্ট পার ইউনিট। আচ্ছা, কস্ট পার ইউনিটটা বের করতে বলছে। তো তুমি যদি এখন টার্গেট কস্ট পার ইউনিট বের করতে, তাহলে টোটাল টার্গেট কস্ট ডিভাইডেড বাই সেলস ইউনিট। তোমার টার্গেট কস্টটা কি অঙ্কের মধ্যে ফিক্সড কস্ট আর ভেরিয়েবল কস্টের যোগফল হলে টার্গেট কস্ট হতো। তুমি টার্গেট কস্ট টোটালটা কোথায় পেয়েছো? ওইটা যোগ স্যার করে নিচে, দেখোনি না? দেখাইছো নিচে? স্যার নিচে হ্যাড দিয়ে করে দিছি। হ্যাঁ, ও টার্গেট আচ্ছা, কস্ট। হ্যাঁ, টার্গেট কস্ট টোটাল সেল থেকে প্রফিটটা বাদ দিয়েও বের করতে পারো, আবার ফিক্সড কস্ট ভেরিয়েবল কস্ট যোগ করেও বের করতে পারো। তো এইভাবে তুমি এটা বের করেছো, আর এটাকে 57,000 ইউনিটে ভাগ করে তুমি বের করছো টার্গেট কস্ট পার ইউনিট। হয়ে গেছে স্নেহা, তুমি এটা পুরোটাই পারছো, তুমি এটা পুরোটাই পারছো। এটা কি হয়েছে 3 নাম্বারটা? স্যার 3 নাম্বারটা স্যার 3 নাম্বারটা হচ্ছে কন্টিনজেন্সির অঙ্ক স্যার। এটা ওই যে রিকোয়ারমেন্ট একটা স্যার আপনি মুখে মুখে বলে দিছিলেন যে এটা এক্সটার্নাল কস্ট হবে, আর দুইটা আচ্ছা স্যার আচ্ছা, আমাদেরকে হ্যাঁ ফিল হ্যাঁ করতে। হ্যাঁ হ্যাঁ, প্রিপেয়ার রাজেশ জার্নাল এন্ট্রিজ টু রেকর্ড দা কন্টিনজেন্সি এক্সপেন্ডিচার দ্যাট হ্যাঁ, অ্যাডজাস্টিং এন্ট্রিজ দ্যাট। তুমি কি এটা করেছো? না স্যার এটা আমি করতে পারিনি স্যার। এটা আমাদের হচ্ছে কি জানি বলে অ্যাপ্লাইড অ্যাকাউন্টিং থিওরির ট্যানজিবলস ইনট্যানজিবলস নাকি কিসের জানি কোন চ্যাপ্টারে জানি স্যার আছে এটা, কিন্তু আমরা হ্যাঁ, করি নাই। কিন্তু অন্য সাবজেক্টে করছি নাকি স্যার, ওইটা আমি খুঁজে পাই নাই। আচ্ছা আচ্ছা, ঠিক আছে, তাহলে চলো এটা আমি তোমাকে বুঝাই দিই। এটা এরকম অঙ্ক যেহেতু আসতেছে এখানে, আমি তো এটা তোমাকে বুঝাই দিই 3 নাম্বারে, তাই না? আচ্ছা
চলো 3 নম্বরটা বুঝাই দিই। দেখো স্নেহা, এটা তো থিওরি গেলই। এই হ্যাঁ হ্যাঁ, এটা কন্টিনজেন্সির theory। এই সমস্ত অঙ্কের মূল ব্যাপারটা হলো এখানে, যেমন 2 ইয়ার ওয়ারেন্টিতে আমি একটা প্রোডাক্ট বিক্রি করেছি। ইন দ্যাট ইয়ার, ওই বছর যে বছর বিক্রয় করেছি, রাজেশ অলরেডি 60,000 টাকা খরচ করে ফেলেছে সার্ভিস ওয়ারেন্টি ক্লেমস। অর্থাৎ যাদেরকে আমরা ওয়ারেন্টি দিয়েছিলাম ওনারা মাল নিয়ে আসছে, আমরা সেরে দিয়েছি আমাদের খরচে। তো এটা অলরেডি আমরা 60,000 টাকা, আমরা ওই যে বছর পণ্য বিক্রয় করেছি এই বছর আমরা অলরেডি 60,000 টাকা খরচ করে ফেলেছি। কিন্তু এট দ্য ইয়ার এন্ড রাজেশ estimates that an additional 4 লক্ষ টাকা বিল be spent, তো এটা উইল হবে, will be spent, তাহলে আরো 4 লক্ষ টাকা খরচ হবে। তাহলে তুমি এখন দেখো এই ভবিষ্যতে ওদের আরো 4 লক্ষ টাকা খরচ হতে পারে। তার মানে এটা হচ্ছে খরচ করে ফেলেছি, আর ভবিষ্যতের এস্টিমেটেড খরচ হচ্ছে এইটা। মনে রাখো এস্টিমেটেড খরচটার জন্যই আমাদেরকে আলাদা প্রভিশন সৃষ্টি করতে হয়, এস্টিমেটেড খরচটাকেও খরচ হিসেবে গণ্য করতে হয়। তাহলে এই দুটো ঘটনার জন্যই আমাদেরকে জাবেদা করতে হয়। ওনারা আমাদেরকে যে জার্নাল করতে বলছে, এখানে জার্নালটা হবে দুটো। একটা হবে যে খরচটা আমরা করে ফেলেছি তার জন্য, এটা সরাসরি খরচ করে ফেলেছে, এটাকে বলা হয় ডাইরেক্ট এক্সপেন্স। আর এইটাকে বলা হয় প্রভিশন, মানে খরচ হতে পারে ভবিষ্যতে, যেটা এখনো খরচ হয়নি, ভবিষ্যতে খরচ হতে পারে এখনো খরচ করিনি, সেই রকম আইটেমে জার্নাল করাকে আমরা বলবো তোমার এটাই হচ্ছে আমাদের অ্যাডজাস্টিং এন্ট্রি। এই দুইটাই, তার মানে 60,000 টাকার জন্য জার্নাল করতে হবে, ভবিষ্যতে যেটা খরচ হয়নি সেটার জন্য জার্নাল করতে হবে। তবে ক্যাশ বেসিসে শুধু এই জার্নালটা করা হয়, আর অ্যাক্রুয়াল বেসিসে এটাও করা হয়, আবার এটাও করা হয়। কি ঠিক আছে? ক্যাশ বেসিসে এটাও করা হয়, আবার ওটাও করা হয়। তাহলে চলো আমরা দেখাই 2 হ্যাঁ নম্বরে স্যার, জার্নালটা আমি কি। হ্যাঁ স্যার, আমি বুঝতেছিলাম না যে এটা ক্যাশ বেসিসে করব না অ্যাক্রুয়াল বেসিসে করব, আপনি যখন তো প্রশ্নের পড়াইছিলেন মধ্যে এরকম কোনো কিছু অঙ্ক। উল্লেখ না করে, যখন প্রশ্নের মধ্যে এই ব্যাপারটা উল্লেখ থাকে না, তখন সবসময় অ্যাক্রুয়াল বেসিসেই করতে হয়। কি বুঝছো? অর্থাৎ ক্যাশ দুইটা অঙ্ক আমরা বেসিসে, করছিলাম। হ্যাঁ, ক্যাশ বেসিসের অঙ্ক, ক্যাশ বেসিসটা যদি ওনারা উল্লেখ করে দেয় তখনই শুধুমাত্র ক্যাশ বেসিসটা করতে হয়। যদি ক্যাশ বেসিসটা ওনারা উল্লেখ না করে তাহলে সবসময় কিছু না বললে ওনাদেরটা ইয়ে বেসিসে করতে হয়, কি বলে, অ্যাক্রুয়াল বেসিসে। বুঝতে পেরেছো? জি স্যার। তাহলে চলো সলিউশন করবো এখন। আর এটার জন্য আমাদের করতে হবে জার্নাল। জার্নাল এন্ট্রিজ। চলো আমরা জাবেদা করার জন্য রেডি হয়ে যাই। দেখো ওখানে যেহেতু তারিখ বলেনি, ডিসেম্বর 31 বলছিলাম কি এটা? হ্যাঁ, ওই যে বলেছে ডিসেম্বর 31, 2014। তাহলে আমরা ডেটে ঘরে লিখে দেবো 2014 ডিসেম্বর 31। 2014 ডিসেম্বরের 31 তারিখে জার্নালটা আমরা করছি। প্রথম যে খরচটা আমরা করেছি 60,000 টাকা, ওনারা বলে দিয়েছে আমরা এবছর 60,000 টাকা অলরেডি খরচ করে ফেলেছি। এটাকে আমরা বলবো ওয়ারেন্টি এক্সপেন্স ডেবিট। ওয়ারেন্টি এক্সপেন্সটা হবে ডেবিট।
আর ক্যাশ হবে ক্রেডিট। টু রেকর্ড ওয়ারেন্টি এক্সপেন্স। আর এটার জন্য আমাদের টাকার পরিমাণটা হবে 60,000 টাকা। আমাদের সেকেন্ড জার্নালটা যেটা হবে সেটা হচ্ছে দেখো এস্টিমেটেড ওয়ারেন্টি খরচ ছিল 4 লক্ষ টাকা, তার অনুমান করছে ভবিষ্যতে আরো 4 লক্ষ টাকা ওদের খরচ হতে পারে। সেই জন্য এটার জন্য জানতে হবে ওয়ারেন্টি এক্সপেন্স। ওয়ারেন্টি এক্সপেন্সটা হবে ডেবিট। এস্টিমেটেড ওয়ারেন্টি লায়াবিলিটি যেহেতু আমরা খরচটা এখনো পর্যন্ত করিনি, এটা হবে ক্রেডিট। এস্টিমেটেড ওয়ারেন্টি লায়াবিলিটি ক্রেডিট, আর এটার পরিমাণটা হবে 4 লক্ষ টাকা। কাজটা কিন্তু অনেক সহজ। হ্যাঁ, আর আমি দেখেছি যে এই প্রভিশন কন্টিনজেন্সির এই অঙ্কটা যদি কখনো এখানে দেয় স্ট্র্যাটেজিকে, তোরা এই কোশ্চেনটাই দেয়, মানে এই ধরনের কোশ্চেনই দেয়। স্যার এটা কি আমরা কোন বেসিসে করলাম মাত্র? অ্যাক্রুয়াল বেসিসে। স্যার এটা কি বলে দিতে হবে, ওনাদের উল্লেখ করে না দিতে না হবে কোন না basis? না, বলে দিতে হবে না, বলে দিতে হবে না। ওনারা যখন মেথড উল্লেখ করে না তখন তোমাকে কোনো মেথড উল্লেখ করতে হবে না। তবে যখন ওনারা মেথড উল্লেখ করে না তখন তোমাকে সবসময় অ্যাক্রুয়াল বেসিসে করতে, কারণ এটা সাধারণ। আমরা সবসময় অ্যাক্রুয়াল বেসিসে হিসাবটা করি। ক্যাশ বেসিসে যদি ওনারা বলে তখন করতে হয়, আমরা সবসময় অ্যাক্রুয়াল বেসিসেই করি। টু রেকর্ড এস্টিমেটেড ওয়ারেন্টি estimated warranty liability credit. To record estimated warranty liability credit হয়ে গেল। এই দেখো অঙ্ক শেষ। দেখেছো এর আগের অঙ্কটাও কিন্তু এরকমই ছিল। এই দুটো জাবেদাই হবে। আর যদি আমাদের ইয়ে হতো ক্যাশ বেসিস হতো তাহলে শুধু আমরা নিচে জাবেদাটা করতাম না, খালি উপরেটা করতাম। এখানে উল্লেখ করেনি তাই আমরা অ্যাক্রুয়াল বেসিসে করেছি। স্নেহা, তোমার 3 নম্বর অঙ্কটা হয়েছে? এটা করা শেষ হয়েছে নাকি ওয়েট করবো? হ্যাঁ 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 স্যার, পড়া শেষ হয়ে গেছে স্যার। 4 নম্বর অঙ্কটা আমি ছবি দিছি স্যার। 4 নম্বরের আগে অঙ্কটা চেক। আমি একটু পড়ে দেখি 4 নম্বরটা। হ্যাঁ, এখানে তোমাকে বের করতে বলছে এভারেজ অপারেটিং অ্যাসেট এবং মার্জিন বের করতে বলছে, আর টার্নওভার বের করতে বলছে। এটা হচ্ছে তোমার সেগমেন্টের অঙ্ক। হ্যাঁ, দেখি তুমি 4 নাম্বারটা কি করেছো। স্যার সেগমেন্টের অঙ্ক স্যার এটা রেসপন্সিবিলিটির আন্ডারে। হ্যাঁ হ্যাঁ রেসপন্সিবিলিটির আন্ডারে আমাদের তোমার সেগমেন্টের অঙ্ক আছে, স্ট্যান্ডার্ড কস্টিং এর অঙ্ক আছে, আর ট্রান্সফার প্রাইসিং এর অঙ্ক আছে, তাই না? দেখো মার্জিন বের করার জন্য আমাদের সূত্রটা হচ্ছে নেট অপারেটিং ইনকাম ডিভাইডেড বাই সেলস ইনটু 100। নেট অপারেটিং ইনকামটা দেওয়া ছিল 9,20,000, সেল ছিল 1,15,00,000 ইনটু 100, তাতে আসছে 8%। আচ্ছা, এরপর তুমি বের করেছো টার্নওভার। টার্নওভারটা হচ্ছে সেলস ডিভাইডেড বাই এভারেজ অপারেটিং অ্যাসেট। সেলসটা হচ্ছে 1,15,00,000, আর এভারেজ অপারেটিং অ্যাসেটটা বের করার জন্য তুমি নেট অপারেটিং ইনকাম ডিভাইডেড বাই আরওআই, মানে এই সূত্রটা এখানে অ্যাপ্লাই করে দিয়েছো তো। হ্যাঁ স্যার। স্যার এটা কি হইছে স্যার? আমি একটু কোশ্চেনটা আরেকবার দেখে নিই। আসলে ব্যাপারটা হচ্ছে কি স্নেহা, তুমি করেছো ঠিকই, কিন্তু তুমি তো জানো বোধহয় মার্জিন ইনটু টার্নওভার এটা সমান সমান কিন্তু আরওআই, তাই না? এটা কিন্তু আমাদের মূল সূত্র, মার্জিন ইনটু টার্নওভার সমান সমান আরওআই, তাই না? জি স্যার। মার্জিন স্যার এটা ইনটু আমাদের টার্নওভার সমান, দেখো মার্জিন ইনটু টার্নওভার সমান সমান আরওআই। এখন তোমাকে বের করতে হবে কি? টার্নওভার। তাহলে টার্নওভার সমান সমান আরওআই ডিভাইডেড বাই মার্জিন, তাই না?
জি স্যার। তাহলে কিন্তু তোমার টার্নওভারের মানটা চলে আসতো। তুমি এই কাজটা না করে তুমি যদি এটা করতে পারতে, তাহলে দেখো তো টার্নওভার সমান সমান কিন্তু তাহলে আরওআই খাতায় করো, তাই তোমার মার্জিন টার্নওভার সমান সমান চলে আসবে আরওআই ডিভাইডেড বাই মার্জিন। তুমি এই সূত্রটা না লিখে, মানে এই সূত্রটা না লিখে তুমি কিন্তু ডাইরেক্ট এই সূত্র দিয়ে অঙ্কটা করবো, কারণ আমরা জানি এই সূত্রটা মার্জিন ইনটু টার্নওভার সমান সমান আরওআই, এটা কিন্তু আমরা জানি, তাই না? স্যার আমি তো এটা দেখেই করলাম, তাহলে কি স্যার উল্টা পাল্টা করে ফেলছি? স্যার আমি এই দেখ- সূত্রটা থেকেই এটা করছি, হ্যাঁ, তার মানে স্যার আমি উল্টা করে ফেলছি এখানে। দেখছো? তুমি এখন করো মার্জিন ইনটু টার্নওভার সমান সমান আরওআই, মার্জিন ইনটু টার্নওভার সমান সমান আরওআই, এর মধ্যে মার্জিনও তোমার দেওয়া আছে, আরওআই ও তোমার দেওয়া আছে, তাহলে নাই শুধু টার্নওভার। আর তোমার এখানে টার্নওভারের রেজাল্ট কত আসছে এটাতে? 2.5 টাইমস। আচ্ছা তুমি করো, এখন করো, আমি যেভাবে বলে ভেবে করো। তোমার মার্জিনটা না তুমি একটু আগে বের করলা, জি স্যার। তাহলে আরওআই কে তোমার ওই মার্জিনটা দিয়ে ভাগ করো। স্যার এখানে তো 8%, আমরা 0.08 দিয়ে ভাগ দিব না, মানে 80 দিয়ে ভাগ দিব না, 0.80 তোমার মার্জিন ইনটু টার্নওভার, তোমার টার্নওভারটা কত ছিল? মার্জিন ইনটু আরওআই, তোমার আরওআইটা দেওয়া ছিল হচ্ছে 20%, আর তোমার মার্জিনটা বের করছিল কত? 8%। দেখো স্নেহা, তাহলে তোমার টার্নওভারটা সমান সমান চলে আসবে, টার্নওভারটা সমান সমান চলে আসবে, উপরে হবে আরওআই। তোমার আরওআইটা তুমি বের করেছো কত? 20% দেওয়া আছে, তাহলে 20% বা এটাকে আমি 0.20 যদি ধরি তো ধরতে পারি। আচ্ছা, আর এবার ডিভাইডেড বাই হচ্ছে তোমার মার্জিন, তুমি মার্জিনটা বের করছিল হচ্ছে 8, 8 মানে হচ্ছে 0.08, 0.08। তুমি এবার 0.2 কে 0.08 দিয়ে ভাগ করো, জি স্যার। এই 0.2 কে 0.08 দিয়ে ভাগ করো, 2.5। কত? 2.5। তোমারও রেজাল্ট এটাই আসছে, কিন্তু আমরা কত সহজে বের করেছিলাম বলো তো? দেখো তোমার খাতায় তুমিও কিন্তু 2.5 টাইমই বের করেছো, তাই না? কিন্তু আমরা কাজটা অনেক সহজে বের করেছি না স্নেহা? তুমি কি বুঝছো? স্যার আমরা এভারেজ অপারেটিং অ্যাসেটসটা বের করতেছি না, এই যে আরওআই ভাগ মার্জিন। না না, তুমি দেখো তোমাকে বের করতে বলছে কি, এভারেজ অপারেটিং অ্যাসেট, তুমি তো টার্নওভারটা বের করছো, তুমি টার্নওভার বের করছো না নাকি? হ্যাঁ স্যার। হ্যাঁ স্যার, কিন্তু টার্নওভারের সূত্র তো স্যার এটাই যে আমরা যে, ও হ্যাঁ, টার্নওভার সূত্রটাকে ঘুরাইয়া বের করতেছি। আমি টার্নওভার সূত্রটা, তুমি তো টার্নওভার বের করছো, এখন দেখো টার্নওভার বের করতে গিয়ে তুমি দেখো তোমার অঙ্কের মধ্যে মার্জিন, মার্জিন ইনটু টার্নওভার সমান সমান আরওআই, এটা আমরা জানি, এটা হচ্ছে নরমাল সূত্র, আমি এটাই লিখতে বলছি, মার্জিন ইনটু টার্নওভার। এখন তুমি এখান থেকে বের করতে চাবা কি? টার্নওভার। তাহলে তোমার টার্নওভারটা সমান সমান তাহলে ওই আরওআই কে মার্জিন দিয়ে ভাগ করতে হবে, তাই না? স্যার আমরা এই সূত্রটা ইউজ করতেছি কারণ হচ্ছে আমাদের এভারেজ অপারেটিং অ্যাসেটসটা নাই, এই না কারণে না 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 এটা বের না, করা একদম। এভারেজ অপারেটিং আসতে তুমি আলাদাভাবে আবার বের করবা তো, কিন্তু এভারেজ অপারেটিং আসতে তো আবার কিন্তু আলাদাভাবে স্যার বের করবা এখন, এই যে। হ্যাঁ, টার্নওভারের সূত্র তো স্যার আমরা অনেকবার ইউজ করছি, সেলস ডিভাইডেড বাই এভারেজ অপারেটিং হ্যাঁ অ্যাসেটস। হ্যাঁ 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 হ্যাঁ, সমান সমান টার্নওভার। তো এখন তুমি যদি এভারেজ অপারেটিং অ্যাসেটটা বের করতে চাও, তাহলে তুমি টার্নওভারটা বের করার পরে বের করতে পারবে। কথা বুঝতে পেরেছো? হ্যাঁ স্যার, কিন্তু টার্নওভার বের করতে গেলে তো আমাদের এভারেজ অপারেটিং অ্যাসেটস তো স্যার নাই, এটা বের করতে হবে না? ও আচ্ছা, এখন আমার প্রশ্ন হচ্ছে যে তুমি বলতেছো যে
টার্নওভারটা নাই বলে, এভারেজ অপারেটিং অ্যাসেটটা নাই বলে আমি টার্নওভারটা বের করতে পারছি না। তাই আগে আমি এভারেজ অপারেটিং অ্যাসেট বের করব, তারপরে আমি টার্নওভার বের করব। এই কথা ভাবতেছো তুমি, তাই না? স্যার এটা আমি কিন্তু হ্যাঁ স্যার এটাই তো তুমি ভাবছো, কিন্তু তুমি খেয়াল করো তোমার এভারেজ অপারেটিং অ্যাসেটটা নাই, এটা ঠিক আছে, কিন্তু আরওআই কিন্তু আছে, দেখছো? হুম আছে না স্যার আরওআই? আমি বলতে, হ্যাঁ স্যার, কিন্তু আমি বলতে স্যার আমরা টার্নওভার বের করার সময় যে সূত্রটা সবসময় ইউজ করি, সেই সূত্রটার ভিতরেই তো আমাদের এভারেজ অপারেটিং অ্যাসেটের স্যার এই যে অ্যাসেট দেওয়া আছে। হ্যাঁ টার্নওভার আমরা হ্যাঁ বের করি সেলস ডিভাইডেড বাই এভারেজ অপারেটিং অ্যাসেট। হ্যাঁ, এখন সেলসটা আছে, এভারেজ অপারেটিং অ্যাসেটটা নাই, তাই তুমি ওভাবে বের করতে পারবে না, তাই না? হ্যাঁ সেই জন্য কি স্যার আমরা ওই যে আরওআই এর সূত্রটা দিয়ে ব্যবহার করব, মানে বের করব? মানে এখন এখন আমাদের হাতে যে তথ্যগুলো দেওয়া আছে, এখানে যখন প্রশ্নবোধক চিহ্ন দিয়ে দেয়, তখন তোমাকে দেখতে হবে যে কোনটা কোনটা দিয়ে দিয়েছে, সেটা দিয়ে তোমাকে এই মানগুলো বের করতে হবে। তো আমাদের উপায় তো হ্যাঁ নাই, হ্যাঁ তাই না? হ্যাঁ স্যার যখন ওইটাই ওনারা জিজ্ঞাসা করতেছি। হ্যাঁ, ওনারা যখন প্রশ্নবোধক চিহ্ন দিয়ে দেয়, তার মানে কি এগুলো তুমি বের করো। আর তার বাকি যেগুলোর মধ্যে প্রশ্নবোধক চিহ্ন নাই, সেগুলো আমাদেরকে দিয়ে দিয়েছে, তার মানে এইগুলো ব্যবহার করেই এখন আমাকে বের করতে হবে। তো আমরা ভেবেছিলাম যে সেলস ডিভাইডেড বাই এভারেজ অপারেটিং অ্যাসেট দিয়ে এটা আমরা বের করব, কিন্তু সেলস আছে কিন্তু এভারেজ অপারেটিং অ্যাসেটটা নাই। নাই, তাহলে আমাদের হ্যাঁ তাহলে এখন আমরা কিভাবে এটা বের করবো? এই জন্য আমাদেরকে আগে টার্নওভারটাই বের করে নিতে হয়েছে, কারণ এটা বের করতে পারছি না, মার্জিন বের করে ফেলছি, আর টার্নওভার বের করতে পারি নাই, আবার আরওআই দেওয়া আছে। তাহলে এখন দেখো এই তিনটা ব্যবহার করে কিন্তু এখন আমরা ইচ্ছা করলে আমাদের টার্নওভারটা রেডি করতে পারি, এই তিনটা ব্যবহার করে। কারণ আমরা জানি যে মার্জিন এবং টার্নওভার গুণ করলেই আরওআই পাওয়া যায়। সেজন্য হ্যাঁ মার্জিন স্যার ইনটু টার্নওভার সমান আরওআই দিয়ে তুমি টার্নওভারটা বের করবা। এইবার তুমি টার্নওভারের সূত্রটা যেহেতু পেয়ে গেছো, তুমি এখন লেখো, এখন পরের ওয়ার্কিং এ তুমি লিখে দাও এভারেজ অপারেটিং অ্যাসেট। আমি এভারেজ অপারেটিং অ্যাসেট বের করতেছি। এবার তুমি লেখো টার্নওভার সমান সমান উপরে সেলস ডিভাইডেড বাই এভারেজ অপারেটিং অ্যাসেট, বুঝছো? জি স্যার। টার্নওভারের মানটা বসায় দাও, সেলস এর মানটা বসায় দাও, তুমি এভারেজ অপারেটিং অ্যাসেটটা পেয়ে যাবা, বুঝছো? তোমার তো এভারেজ অপারেটিং অ্যাসেটটাও তো নাই, ওটাও তো বের করতে হবে, তাই না? জি স্যার। আচ্ছা দেখি কি বের করেছো তুমি। আচ্ছা এই যে তুমি 2.5 বের করেছো, এবার 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 এভারেজ অপারেটিং অ্যাসেটটা কই বের করছো? স্যার স্যার ওই যে সূত্রের নিচে যে স্যার ওই যে আমি এই ইয়া করছিলাম, এই যে এভারেজ অপারেটিং অ্যাসেটস। এখানে না স্যার পরের, এটা তো স্যার 2 নাম্বার অঙ্ক স্যার, 3 নাম্বার পেজটা। এটা না স্যার, এটার পরের পেজটা, এটাতে এইটা। এই যে তুমি তো টার্নওভার বের করছো, তুমি তো এখানে এভারেজ অপারেটিং অ্যাসেট বের করোনি, কিন্তু শুধু টার্নওভার বের করেছো, দেখছো স্নেহা? এভারেজ অপারেটিং অ্যাসেটটা তুমি বের করনি, তো চলো আগে আমরা এভারেজ অপারেটিং অ্যাসেট তুমি এটা কাটো, এটা তোমার জন্য ইজি ইজি হয়ে গেছে। এটা কেটে তুমি আগে লেখো প্রথমে ক্যালকুলেশন অফ এভারেজ অপারেটিং, ক্যালকুলেশন অফ টার্নওভার, আগে এটা লেখো ক্যালকুলেশন অফ টার্নওভার। জি স্যার। ক্যালকুলেশন অফ টার্নওভার লিখে এবার তুমি লেখো we know জি স্যার। margin into turnover সমান সমান ROI. We know margin into turnover সমান সমান ROI. জি স্যার। অতএব টার্নওভার সমান সমান ROI ভাগ হলো মার্জিন। হ্যাঁ স্যার। এবার তোমার ROI এর মানটা বসায় দাও 0.20 অথবা 20% লেখো, 20% লেখো, 20 লেখো, অসুবিধা নেই। আর মার্জিনটা লেখো 8%, যে তুমি 8% বের করেছো। এবার পার্সেন্ট কাটাকাটি, তাহলে 20 কে 8 দিয়ে ভাগ করো। 2.5। 2.5 টাইমস তুমি টার্নওভারটা পেয়ে গেলা। জি স্যার। এবার লিখবা ক্যালকুলেশন অফ এভারেজ অপারেটিং অ্যাসেট। এবার লিখবা ক্যালকুলেশন অফ এভারেজ অপারেটিং অ্যাসেট।
এখানে ওনারা প্রশ্নবোধক চিহ্ন দিয়ে দিয়েছে, কিন্তু কোনটা আগে কোনটা পরে করবে এটা তোমার ইচ্ছা। জি স্যার। সবগুলো বের করলেই হলো, কোনটা আগে করবে কোনটা পরে করবে এটা তোমার ইচ্ছা। হ্যাঁ স্যার। এভারেজ অপারেটিং এবার অ্যাসেটস। এভারেজ অপারেটিং অ্যাসেটস, হ্যাঁ স্যার, অ্যাসেটের স্যার এটা সূত্র। চলো লিখে ফেলি আমরা, লিখে ফেলো। উই নো টার্নওভার সমান সমান, এবার তুমি টার্নওভারের সূত্রটা দিয়ে করবা। উই নো টার্নওভার সমান সমান উপরে সেলস ডিভাইডেড বাই এভারেজ অপারেটিং অ্যাসেট, তাই না? উই নো টার্নওভার সমান সমান সেলস ডিভাইডেড বাই এভারেজ অপারেটিং অ্যাসেট। হ্যাঁ স্যার। দেখো স্যার এবার টার্নওভার আর সেলস গুণ করে দিব, আর এভারেজ অপারেটিং অ্যাসেটটা এক সাইডে নিয়ে যাব। তুমি কেন গুণ করবে? বজ্রগুণ হবে তো। তোমার টার্নওভারের মান কত? তোমার টার্নওভারের মানটা হচ্ছে 2.5, তাই না? তাহলে হ্যাঁ এখানে হবে স্যার। 2.5। তাহলে মনে করতে হবে এটা সমান সমান, উপরে হচ্ছে সেলস, উপরে সেলস আর নিচে হচ্ছে অ্যাসেট, এভারেজ অপারেটিং অ্যাসেট। তাহলে মনে করতে হবে এটা নিচে 1 আছে। তাহলে কোনাকুনি গুণ করলে কিন্তু সেলস সমান সমান 2.5 এভারেজ অ্যাসেট, 2.5 এভারেজ অ্যাসেট সমান সমান সেলস। তাহলে এভারেজ অপারেটিং অ্যাসেট সমান সমান হবে হচ্ছে সেলস ডিভাইডেড বাই 2.5, তাই না? জি স্যার। তাই না স্নেহা? জি স্যার। তাহলে সেলস কে 2.5 দিয়ে ভাগ করলে তুমি এভারেজ অপারেটিং অ্যাসেটটা পাবে। 1,15,00,000 তুমি 2.5 দিয়ে ভাগ করো। জি স্যার। হয়েছে স্নেহা? হ্যাঁ স্যার। এবার 5 নম্বর উপরে দেখো। তুমি কি 5 নম্বরটা করেছো? স্ট্যান্ডার্ড কস্টিং এর অঙ্ক। স্যার 5 নাম্বারটা স্যার আমি করতে যেও স্যার ডাটা সাজাইতে পারিনি। আচ্ছা, ডাটাটা স্ট্যান্ডার্ড ডাটা অ্যাকচুয়াল ডাটায় সাজাতে পারোনি। তুমি একটু কোশ্চেনটা দেখো, আমি তোমাকে একটু বুঝাই দিই। The standard material and standard cost per kg of material for the production 1 unit of product A is as follows. তার মানে এখানে যে তথ্যগুলো দিয়েছে তা কেবল একটা ইউনিট মাল বানানোর জন্য। দেখছো, এই যে বলে দিয়েছে ওনারা, নিচে যে ইনফরমেশন গুলো দিয়েছে তা কিন্তু কেবল 1 ইউনিট মাল উৎপাদনের একটা জন্য, মিনিট। 1 ইউনিটের জন্য। হ্যাঁ দেখছো, স্যার। ওই যে বলে দিয়েছে প্রশ্ন। এখন তুমি দেখো, হ্যাঁ তুমি স্যার এই যে অ্যাকচুয়ালি এবার তুমি অ্যাকচুয়ালি উৎপাদন করছো কত ইউনিট? ওই যে 800 ইউনিট মাল উৎপাদন করছো, দেখছো? জি স্যার। তাহলে 1 ইউনিট মালের জন্য যদি তোমার ম্যাটেরিয়াল লাগে 8 কেজি, তাহলে 800 ইউনিটের জন্য কত লাগবে? তুমি এখন স্ট্যান্ডার্ড ডাটার মধ্যে লিখবে 800 গুণ 8, তাই না? তাহলে তোমার স্ট্যান্ডার্ড কোয়ান্টিটিটা 800 গুণ 8 হবে না স্নেহা? 1 ইউনিট মালের জন্য ম্যাটেরিয়াল লাগে 8 কেজি, তুমি 800 ইউনিট মাল উৎপাদন করেছো। তাহলে 800 ইউনিট মালের জন্য তোমার ম্যাটেরিয়াল লাগবে কত? 800 গুণ 8 কেজি নাকি? তাহলে হয় কিন্তু 6400। বলো। কিন্তু স্যার স্যার আবার একটু বলবেন। তুমি এই যে দেখো 1 এখানে যে ইউনিটের এখানে যে ম্যাটেরিয়ালটা 8 কেজি বলছে ওনারা, এই 8 কেজি ম্যাটেরিয়াল লাগে কয়টা মাল বানাতে? একটা মাল বানাতে, এই একটা মাল। একটা মাল বানাতে। তো একটা মাল বানাতে যদি আমার 8 কেজি ম্যাটেরিয়াল লাগে, আমি তো অ্যাকচুয়ালি 800 মাল বানিয়েছি, এই যে। হ্যাঁ। তাহলে 800 মালের জন্য আমার কত কেজি ম্যাটেরিয়াল লাগবে? তাহলে 800 গুণ 8 লাগবে না ম্যাটেরিয়াল?
জি স্যার। তাহলে তোমার স্ট্যান্ডার্ড কোয়ান্টিটিটা হবে 6400 কেজি, হয়েছে? জি স্যার। আর তোমার স্ট্যান্ডার্ড প্রাইসটা দেওয়া আছে হচ্ছে 8 টাকা করে, দেখো। তাহলে তুমি স্ট্যান্ডার্ড কোয়ান্টিটিও পেলা, স্ট্যান্ডার্ড প্রাইসও পেলা, হয়েছে? জি স্যার। আর এই দেখো তোমার অ্যাকচুয়াল কোয়ান্টিটিটা হচ্ছে 8000 কেজি, আর অ্যাকচুয়াল প্রাইসটা হচ্ছে 7 টাকা করে, পাইছো? জি স্যার। তাহলে তোমার স্ট্যান্ডার্ড কোয়ান্টিটি হয়ে গেল, তোমার স্ট্যান্ডার্ড প্রাইসটাও হয়ে গেল, তোমার অ্যাকচুয়াল কোয়ান্টিটি হয়ে গেল, অ্যাকচুয়াল প্রাইসটাও হয়ে গেল। বলো তো এবার তুমি অঙ্কটা করতে পারবে না? হ্যাঁ স্যার পারবো। এটা করে তুমি আমাকে পরের ক্লাসে দেখাও, আর ওইটা দেখাবা সাথে পার্ট সি। পার্ট সি নিজে নিজে ট্রাই করবা, কোনটা কোন চ্যাপ্টারের অঙ্ক নিজে নিজে খুঁজে বের করবা। পারবা না? হ্যাঁ স্যার। কোনটা কোন ইনশাআল্লাহ স্যার। চ্যাপ্টারের অঙ্ক এটা একটু নিজে নিজে খুঁজে বের করে তুমি লেখা করার চেষ্টা করবা, যেটা যেটা পারো বুঝে, যেটা যেটা পারবে সেটা করবা, যেটা পারবে না সেটা আমার জন্য রেখে দেবে, আমি বুঝে করাই দেবো। তাহলে এখানে তোমার আচ্ছা। টোটাল অঙ্ক আছে হলো 5টা, 6, 7, 8, 9, 10, এই 5টা করবা। আর সাথে করবা হচ্ছে এই 5 নম্বর অঙ্কটা সলিউশন করে আমাকে দেখাই নিবা, ঠিক আছে? আমি জাস্ট 5 আচ্ছা স্যার। মিনিট পর তোমাকে আবার লিংক দিচ্ছি তোমাদের অ্যাপ্লাইড থিওরির জন্য, ঠিক আছে? আচ্ছা স্যার।